ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার হিরো গুহাওকে দেখতে পাবো, যে একটা খুব বড় কোম্পানির ওনার। গাড়ি ড্রাইভ করতে করতে গুহাও সেদিন তার ম্যানেজারের সঙ্গে কথাই বলছিল, কিন্তু এই কথা বলার চক্করে ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেটাও আবার আমাদেরই গল্পের হিরোইন চিনের সঙ্গে। চিনকে দেখে গুহাওয়ের একটা কথা মনে পড়ে যায়, আর এখানেই ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো কিছুদিন আগে চিন কিছু গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য গুহাওকে কিস করে ফেলেছিল। সেদিন চিন এতটাই তাড়াহুড়োই ছিল যে গুহাওকে ঠিক করে দেখেওনি। যাওয়ার আগে সে গুহাওয়ের পকেটে কিছু টাকাও দিয়ে গেছিল। এগুলো মনে করার পর গুহাও চিনকে কোলে তুলে তার সঙ্গে নিয়ে যায়, কারণ গুহাও তো জানতোই না চিন কোথায় থাকে। পরের দিন সকালে চিনের গুহাওয়ের বাড়িতেই ঘুম ভাঙে। নিজেকে এইরকম একটা অদ্ভুত জায়গায় দেখে ও একটু ঘাবড়েই যায়। ও যখন চুপি চুপি বেরিয়েই যাচ্ছিল তখনই সে দেখতে পায় গুহাও শাওয়ার নিচ্ছে। গুহাওকে শাওয়ার নিতে দেখে চিন তো ইমাজিনেশন দুনিয়াতেই চলে যায়। ও ভাবতে থাকে গুহাও বোধহয় এক্ষুনি বাথরুম থেকে বেরিয়ে এসে ওর সঙ্গে রোমান্স করতে শুরু করবে। ইমাজিনেশন দুনিয়া থেকে বেরিয়ে আসার পর ও যখন ভাবছিল চলেই যাবে, ততক্ষণে গুহাও ওর কাছে চলে আসে। গুহাও যদিও চিনের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, কিন্তু চিন আগ বাড়িয়ে ওকে থাপ্পড় মারতে যায়, তো গুহাও ওর হাতটা ধরে ফেলে। এইটা দেখে তো চিন আরোই ছটপট করতে থাকে, কিন্তু চিনের এইরকম করাতে গুহাওয়ের টাওয়েলটাই খুলে যায়, আর যেটা দেখে চিন খুব চিৎকার করে ওঠে। তারপর তাড়াহুড়ো করে নিজের জিনিসপত্র নিয়ে ওর বাড়ি থেকে বেরিয়েই চলে যায়। গুহাও তার পোষা কুকুরের ট্রিটমেন্টের জন্য তাকে একটা পেট শপে নিয়ে যায়। কোইন্সিডেন্টালি এই পেট শপটা চিনেরই, যেই শপটা সে তার বন্ধুদের সঙ্গে মিলে চালায়। গুহাও যখন রিসেপশনে ডগের ট্রিটমেন্টের ব্যাপারে এন্ট্রি করছিল, তখনই সে পেছন ফিরে দেখে যে ওর কুকুরটা তো কোথাও পালিয়ে গেছে। কুকুরটাকে খোঁজার জন্য যখন ও একটু এগিয়ে যায়, তখনই সে চিনকে দেখতে পায়, যে তারই কুকুরের সঙ্গে খেলছিল। গুহাওকে এখানে দেখে চিন তো অনেকটাই ঘাবড়ে যায়, আর গুহাও চিনকে হঠাৎ করেই একটা দেয়ালের সাইডে নিয়ে যায়, আর ওকে জিজ্ঞাসা করে, তোমার কি জানতে ইচ্ছে করছে না কাল রাতে আমাদের দুজনের মধ্যে কি হয়েছিল? রাতের বেলা কি হয়েছিল সেগুলো জানার ইচ্ছে চিনের মোটেও ছিল না। সে যখন ওখান থেকে পালিয়ে যাবেই ভাবছিল, তখনই একটা দড়িতে পা লেগে যাওয়ার ফলে ও নিচে পড়ে যায়, আর তার সঙ্গে গুহাও ওর ওপরে। তো এখানেই ওদের অ্যাক্সিডেন্টাল কিসও হয়ে যায়। এই ব্যাপারের জন্য চিন তো খুব রেগে যায়, আর রেগেই ওখান থেকে চলে যায়। কিন্তু এইসব কিছু আবার গুহাওয়ের অনেকটাই ভালো লাগে। গুহাও ওখান থেকে সোজা অফিসে চলে যায়, যেখানে সবাই ওর খুব সুন্দরভাবে ওয়েলকাম করে। এরপরেই দেখবো যে ম্যানেজার ওর সামনে অনেক রকম প্রপোজাল এনে রেখেছে, যেগুলোর একটাতে গুহাওকে ইনভেস্ট করতে হবে। প্রপোজালগুলোর মধ্যে গুহাও চীনের শপের নাম দেখতে পেয়ে যায়, যেটা দেখে সে ম্যানেজারকে বলে, আমি এখানেই ইনভেস্ট করতে চাই। দুঃখিত, এখানে আমাকে একটি অ্যাড দিতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যে আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিংটা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এইটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্ট বেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধে। সাথে থাকছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচে দেওয়া আমার প্রোমো কোড SSM2 ইউজ করে রেজিস্ট্রেশনে আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। সো ডোন্ট মিস দিস অফার। ওর এই ডিসিশনে ম্যানেজার অনেকটাই অবাক হয়ে যায়, কারণ এই পেট শপটা তো অনেকটাই ছোট। কেন যে বস ওখানে ইনভেস্ট করতে চায় সেটাই ও বুঝতে পারে না। এইদিকে চীন এবং তার বন্ধুদেরকে দেখবো যারা অনেকটা খুশিতে ছিল, কারণ তারা শুনেছে আজকে তাদের শপে নতুন একজন ইনভেস্টর আসবে। ফাইনালি যখন গুহাও মানে ওদের ইনভেস্টর ওদের সামনে পৌঁছায়, ওরা সবাই শকড হয়ে যায়, বিশেষ করে চীন। চীন গুহাওকে বলেই দেয়, তোমার ইনভেস্টমেন্ট আমাদের দরকার নেই। তবুও গুহাও ওদেরকে ভাবার জন্য একটু সময় দিতে চাইছিল, কিন্তু চীন এতেও মানা করে দেয়। এবার তো গুহাও খুবই রেগে যায়, আর রেগেই ওখান থেকে চলে যায়। এই ব্যাপারের জন্য চীনকে তার বান্ধবী বলে, তুমি রাগের মাথায় এইরকম ডিসিশন নিয়ে মোটেও ঠিক করনি, কারণ গুহাও আমাদের শপে যদি ইনভেস্ট করতো তাহলে তো আমাদের শপেরই লাভ হতো। বান্ধবীর বোঝানোর পর চীনও বুঝতে পারে তার এরকম করাটা ঠিক হয়নি। সেটাই তার বান্ধবীকে জিজ্ঞাসা করে, এবার তাহলে আমি গুহাওকে কি করে রাজি করাবো? এই কথার উত্তরে ওর বান্ধবী ওকে অনেক আইডিয়া দিয়ে ফেলে। তারপর সে ওকে বলে, তোমাকে আমার আইডিয়া অনুযায়ী কাজ করতে হবে। পরে সিনেই আমরা চীনকে দেখবো যে সুন্দর একটা সেক্সি ড্রেস পরে
গুহাওয়ের সামনে হাজির হয়ে যায়। এবার গুহাও তো চিনকে পছন্দ করতে শুরু করেছিল, আর চিনকে এই রকম ড্রেসে দেখে সে তো নার্ভাসই হয়ে পড়ে। চিন তো ওর খুব কেয়ার করতে থাকে, ওকে জলও এনে দেয়, কিন্তু খুব নার্ভাস থাকার কারণে জলটা গুহাওয়ের জামাতেই পড়ে যায়। এবার চিন চলে যায় ওর জন্য টিস্যু আনতে, কিন্তু টিস্যু নিয়ে ফেরার সময় পা স্লিপ করার কারণে ও তো গুহাওয়ের ওপরেই পড়ে যায়, আর গুহাও ওকে কোনো রকম করেই আটকায়। এই চক্করে ওরা দুজনেই অনেকটা ক্লোজ হয়ে গেছিল। ওদের মধ্যেকার সিচুয়েশনটা অনেকটা অকওয়ার্ড হয়ে গেছিল, কিন্তু এই সিচুয়েশনেও চিন ওর প্রপোজালের ব্যাপারেই বলতে থাকে। তো কথা বলতে বলতেই ওদের চেয়ারটা আবারও স্লিপ করার ফলে ওরা দুজন পড়ে যায়, আর ওদের মধ্যে আবারও অ্যাক্সিডেন্টাল কিস হয়। ঠিক সেই সময় গুহাওয়ের অফিসে মিন নামের একটা মেয়ে চলে আসে, যাকে দেখে ওরা দুজন তাড়াহুড়ো করে উঠে পড়ে। এই সেই মিন চিনকে অনেক কথাই শোনাতে থাকে। সে বলে, তার মানে তুমি গুহাওকে সিডিউস করার জন্যই এসেছিলে। আর এখানেই একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো মিনের বাবার কোম্পানির কন্ডিশনও খুব একটা ভালো চলছিল না। তাই মিনের বাবা ওকে ফোন করে জানায়, পরের দিনই তুমি গিয়ে গুহাওয়ের সঙ্গে কথা বলো, যাতে গুহাও আমাদের কোম্পানিতেই ইনভেস্ট করে। বাবার কথা শুনে মিন তো এটাই ভেবে নেয়, আমি যদি গুহাওকে পটাতেই পারি তাহলে তো আমাদের কোম্পানিরই খুব ভালো হবে। কিন্তু গুহাওয়ের অফিসে গিয়ে যখন গুহাও এবং চিনকে এই অবস্থায় দেখে, ওর তো মাথাই খারাপ হয়ে যায়। তাই সে রাগের মাথায় চিনকে অনেক কথাই শুনিয়ে দিয়ে যায়। মিনের কথা শোনার পর চিনেরও তো অনেকটাই রাগ হয়। সে তো মনে মনে এইটাই ভাবে যে এই মেয়েটা নিজেকে ভাবেটা কি। ওর এতটাই মাথা গরম হয়ে গেছিল যে সে আর প্রপোজালের কথা না বলে ওখান থেকে চলে যায়। পরের দিন চিন যখন তার শপে পৌঁছায় তখনই তার বান্ধবী জিয়ার কাছ থেকে জানতে পারে জিহাও আমাদের কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হয়ে গেছে। কিন্তু জিহাওয়ের একটাই শর্ত আছে, সেটা হলো তার পেট ডগকে দেখাশোনা করার জন্য তোমাকে কিছুদিন জিহাওয়ের বাড়িতে গিয়েই থাকতে হবে। পরেই কথা শুনে চিন তো অনেকটাই অবাক হয়ে যায়। ওদের কথার মাঝখানেই ওখানে জিহাওয়ের ম্যানেজার চলে আসে, যে চিনের জন্য কন্ট্রাক্ট পেপার এনেছিল। ম্যানেজার ওকে আশ্বস্ত করে বলে, তোমার এত চিন্তা করার দরকার নেই, আমাদের বস তোমার সঙ্গে সেরকম কিছুই করবে না। তবুও চিন অনেকটাই চিন্তায় পড়েছিল যে সে এই কন্ট্রাক্টে সাইন করবে কিনা। তখনই চিনের কাছে জুহান আসে আর ওকে বলে, এইসব কিছু করতে যদি তোমার ইচ্ছে না থাকে তাহলে করার দরকার নেই, আমরা তোমাকে জোর করব না। কথা বলতে বলতে জুহান চিনের মাথায় হাত রাখে, যেই ব্যাপারটা জিহাও দেখে ফেলে। যেটা দেখার পর জিহাও তো অনেকটাই জেলাস ফিল করে, কিন্তু সরাসরি চীনের সঙ্গে কথা না বলে সে তার ম্যানেজারকে বলে, তুমি এই মেয়েটাকে গিয়ে জিজ্ঞাসা করো ও আমার কন্ডিশন মানতে রাজি কিনা। যদি না মানতে রাজি হয় তাহলে আমি এখান থেকে চলে যাব। কথাবার্তাগুলো চীনও শুনতে পাচ্ছিল, তাই সে তাড়াহুড়ো করেই বলে, না আমি এই কন্ডিশনটা মানতে রাজি। আসলে এই শর্তটা মানতে তার একটু কষ্ট হলেও সে মনে মনে এটাই জানতো, এই ইনভেস্টরকে হাতছাড়া করে দিলে তাদের শপেরও কোনো উন্নতি হবে না। পরের দিনই চীন জিহাওয়ের বাড়িতে পৌঁছে গেছিল। সেখানে গিয়ে সে জিহাওয়ের কুকুরের সঙ্গে খুব ভালোভাবে মিশেও গেছিল। দূর থেকে এসব কিছু দেখে জিহাও স্মাইল করছিল, কারণ সে তো চাইতোই চীন ওর কাছাকাছি থাকুক। কিন্তু যখনই জিহাও ওর সঙ্গে কথা বলার চেষ্টা করত, চীন ওকে ইগনোর করত। মানে চীন ওর বাড়িতে শুধুমাত্র ওর কুকুরের দেখাশোনা করতে শুরু করেছিল। সে তো জিহাওয়ের সঙ্গে ঠিক করে কথাও বলতো না। এইসব কিছু দেখে জিহাও আবারও অনেকটা জেলাস ফিল করে। সেদিন জিহাও কিচেনে গিয়ে দেখে একটা সুন্দর খাবার রান্না করা আছে, যেটা টেস্ট করে ওর ভালোও লাগে। তাই সে চীনকে বলে, তুমি আমার জন্য এইরকম সুন্দর খাবার রান্না করে দাও, কারণ আমি তো তোমার বস। ওর কথা শুনে চীন বলে, আরে এইটা তো কুকুরের খাবার ছিল। কথাটা বলেই সে হাসতে শুরু করে। এদিকে জিহাওয়ের অবস্থাই খারাপ হয়ে যায়। সে মনে মনে এটাই ভাবে, আমি শেষে কুকুরের খাবারই খেয়ে ফেললাম। পরের দিন চীন যখন কুকুরটাকে স্নান করাতেই নিয়ে যায়, কুকুরটা দুষ্টুমি করে বাথরুম থেকে পালিয়ে যায়, আর ওকে ধরতে গিয়েই চীন পা স্লিপ করে বাথরুমে পড়ে যায়। তো এর ফলে ওর পায়ে একটা জায়গায় আঘাতও লেগে যায়। চীনের পড়ে যাওয়ার আওয়াজটা জিহাও পেয়েছিল, তাই সে যখন বাথরুমে পৌঁছায় দেখে চীন একটা টাওয়েল জড়িয়ে দাঁড়িয়ে আছে। আসলে ওর বাড়িতে আসার সময় চীন কোনো জামা কাপড়ই আনেনি, যেটা থেকে জিহাওই তার জ্যাকেটটা খুলে ওকে পরিয়ে দেয়। এরপর ওকে কোলে করে বিছানা নিয়ে গিয়ে শুইয়ে দেয়। সে চীনকে এটাও বলে, তুমি যদি চাও আমি তোমাকে আমার জামা কাপড় দিতে পারি। জিহাওকে এতটা কাছে দেখে চীনের হার্টবিট অনেকটাই বেড়ে যায়। চীনকে এতটা নার্ভাস দেখে জিহাও ওকে বলে, তোমার এত ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোমার সঙ্গে কোনো খারাপ কিছুই করব না। এটা বলার পরেই জিহাও ওখান থেকে চলে যায়। আজকেই চীনকে একটা পার্টিতে যেতে হবে, তাই সে জিহাওয়ের জামা কাপড় পরেই ওই পার্টিতে পৌঁছে যায়।
ব্যাপারটা জুহানও লক্ষ্য করে। এরপর ওরা সবাই মিলে ওখানে খুব ড্রিঙ্ক করে। চিনের অনেকটা নেশা হয়ে গেছিল, তাই জুহানি ওকে সামলাচ্ছিল। কিন্তু ততক্ষণে ওখানে জিহাও চলে আসে। আসলে কিছুক্ষণ আগে যখন চিন ফোনে কথাই বলছিল, সেই সব কথাবার্তাগুলো জিহাও শুনে ফেলেছিল। জিহাও বলে আমি চিনকে নিয়ে যাব, কিন্তু জুহান বলে আমি ওর বন্ধু, তাই আমি ওকে বাড়ি নিয়ে যাব। কিন্তু জিহাও হাল ছাড়ার পাত্র ছিল না। সে বলে আমি এখন ওর বস, তাই আমি ওকে সামলাবো। এটা বলেই জিহাও চিনকে নিয়ে যেতে শুরু করে। এদিকে জুহানকে দেখবো যে এইসব কিছু দেখে অনেকটাই জিলাস ফিল করছিল। তো এখান থেকে বোঝাই যায় জুহানও চিনকে অনেকটাই পছন্দ করে। চিনের যেহেতু অনেকটাই নেশা হয়ে গেছিল, বাড়ি ফেরার পরেও সে অনেক পাগলামি করে, এমনকি সে তো ভমিট করতেও শুরু করে দেয়। কিন্তু এত কিছুর পরেও জিহাও ওর অনেক কেয়ার করে। তারপর যখন সে চলে যাবে ভাবছিল, চিন ওর হাত ধরে থামিয়ে দেয়। আসলে চিনের তো মনে হচ্ছিল যে তার মা বোধহয় তার কাছে আছে। চিন ওকে যেতে দিতে চাইছিল না, তাই গুহাও ওকে ছেড়ে আর যায়নি। এখানে গুহাও তো ওকে কিসও করে। পরের দিন সকালে যখন চিনের ঘুম ভাঙে আর সে নিজেকে জিহাওয়ের কাছে দেখে, তখন সে অনেকটাই শকড হয়ে যায়। কিন্তু তারপর যখন সে জিহাওকে ভালো করে দেখে, তখন ওর হ্যান্ডসামনেস দেখে সে তো ফিদা হয়ে যায়। সে যখন জিহাওকে টাচ করতেই যাচ্ছিল, তখন জিহাও ওকে ধরে আবারও নিজের কাছে টেনে নেয়। যেটা দেখে চিন অনেকটা দূরে সরে গিয়ে বলে তুমি এসব কি করছো? জিহাও ওকে বলে আরে এত ভাবার কি আছে, কাল রাতে তুমিই আমাকে হাত ধরে তোমার কাছে আটকে রেখেছিলে, আমাকে কোথাও যেতেই দাওনি। এইসব কিছু বলে জিহাও ওকে অনেক টিজ করে। কিন্তু পরের মুহূর্তে সে চিনকে সবকিছু এক্সপ্লেন করে বলে যে আসলে আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। কাল রাতে তোমার শরীরটা খারাপ হয়ে গেছিল, আর তুমি আমার হাত ধরে আটকে দিয়েছিলে বলে আমিও তোমার কেয়ার করার জন্য আর এখান থেকে যাইনি। তাই তোমার এত ঘাবড়ানোর কোনো কারণ নেই। কথা বলতে বলতেই জিহাও তার শার্ট খুলে ফেলে, আর এইটা দেখে চিন অনেকটা লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। ওকে এইরকম বিহেভ করতে দেখে জিহাও স্মাইল করে। অফিসে যাওয়ার সময়ও জিহাও স্মাইল করতে করতেই যাচ্ছিল। তো ওকে স্মাইল করতে দেখে ওর এমপ্লয়িরাও শকড থেকে যায়, আর এটাই ভাবতে থাকে আমাদের রুট বস হঠাৎ করে এতটা স্মাইল করছে, তার মানে তো আমাদের বসের নিশ্চয়ই কোনো একটা মেয়েকে পছন্দ হয়েছে, কারণ এর আগে তো বসকে কোনোদিন স্মাইল করতে দেখিইনি। জিহাও এতটাই ভালো মুডে ছিল যে সে তার ম্যানেজারকে ডেকে পাঠায় আর বলে তুমি বিভিন্ন কোম্পানিতে ফোন লাগাও আর সবাইকে বলো তারা যেন চীনের শপেই ইনভেস্ট করতে শুরু করে। সবাই মিলে যদি ওখানে ইনভেস্ট করে তাহলে ওর শপ একদিন বড় হয়ে যাবে। ওর কথা মতো ম্যানেজার কাজ শুরু করে দেয়, কিন্তু অনেক কোম্পানিতে ফোন করার পরেও কেউই চীনের শপে ইনভেস্ট করতেই রাজি হয়নি। তো এরকম ফোন করতে করতে ম্যানেজারের অবস্থা তো খারাপই হয়ে যায়, কিন্তু শেষমেশ সে চীনের শপের জন্য কোনো ইনভেস্টরকে খুঁজেই পায়নি। রাতে জিহাও চীনের জন্য একটা গিফট নিয়ে গেছিল, কিন্তু চীন তখন বাড়িতে ছিল না। তাই জিহাও এই গিফটটা খুলে দেখতে শুরু করে। তখনই কেউ ওর বাড়ির ডোরবেল বাজায়। জিহাও ভাবে বোধহয় চীনই হবে, কিন্তু দরজা খুলেও মিনকে দেখতে পায় যে সেই জিহাওয়ের গায়ে চিপকে যায়। তারপর বিনা ইনভিটেশনে ওর বাড়ির মধ্যেও চলে যায়। সে যখন দেখে টেবিলে একটা গিফট রাখা আছে, সেটা সে হাতে তুলে নেয়, যেটা দেখে জিহাও অনেকটা রেগেই ওর হাত থেকে গিফটটা নিয়ে নেয়। জিহাওকে এতটা রুড বিহেভ করতে দেখে মিন ওকে আসল কথাটা বলেই ফেলে যে আমাদের কোম্পানিতে তোমার মতো একজন ইনভেস্টরের খুব প্রয়োজন, তুমি কি আমাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবে না? মিনের যে শুধু ইনভেস্টমেন্টই দরকার ছিল তা মোটেও নয়, ওর তো আলাদাও মতলব ছিল। আসলে সে জিহাওকে তার বয়ফ্রেন্ড হিসেবে পেতে চাইছিল, আর ওর সমস্ত মতলবই জিহাও ভালো করে বুঝতে পারছিল। তাই তো জিহাও ওর প্রপোজালকেই রিজেক্ট করে দেয়। এইসব কিছু দেখে মিনের তো অনেকটাই রাগ হয়, আর সে ফোন করে কারোর সঙ্গে কথা বলতেও থাকে। পরের দিন সকালেও চীন আসছে না দেখে জিহাও তার ম্যানেজারকে ফোন করে। ম্যানেজারের কাছ থেকেও জানতে পারে চীনের শরীরটা আজ ভালো নেই, তাই সে আজকের দিনের জন্য ছুটি নিয়েছে। এটা জানা মাত্রই জিহাও তো চীনের বাড়িতেই হাজির হয়ে যায়। তারপর ওকে কোলে তুলে বিছানাতে নিয়ে গিয়ে বসায়, আর ওকে বলে তোমার যদি শরীরটা ভালো নেই তাহলে আমাকে বলতে পারতে, আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যেতাম। ওর কথা শুনে চীন অনেকটাই অবাক হয়। তারপর সে বলে কিন্তু তুমি তোমার বস, তোমাকে আমার এতটা কেয়ার করতে হবে না। জিহাও ওকে বলে আমি তোমার শুধু বস হতে চাই না, আমি তোমার বয়ফ্রেন্ড হতে চাই, তাই তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এবার চীনও তো এতদিনে জিহাওকে পছন্দ করতে শুরু করেছিল, তাই সে ওর কথাই রাজি হয়ে যায়। এরপর ওরা দুজন একে অপরকে কিসও করে। চীনে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য গুহা ওর জন্য রোজই ওর ফ্রিজ ভরিয়ে দিয়ে যেত, যেগুলো দেখে চীনের তো অনেকটাই ভালো লাগে। কিছুদিন এই হেলদি খাবার খাওয়ার পর চীন অনেকটাই সুস্থ হয়ে যায়।
তাই সে একদিন গুহাওয়ের সঙ্গে দেখা করতে চলে যায়। এখানে এসে গুহাওকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে সত্যি করে বলো, তোমার আমাকে কবে পছন্দ হয়েছিল? তোমার নিশ্চয়ই আমাকে সেদিনই পছন্দ হয়েছিল যেদিন আমি তোমার অফিসে সেই ড্রেসটা পরে গেছিলাম, তাই তো? গুহাও বলে, না, সেদিন নয়, তারও অনেক দিন আগে, যখন তুমি কিছু গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য একটা লোককে কিস করেছিলে তখন, কারণ সেই লোকটাই তো আমি। এটা শোনার পর জিন প্রথমটা একটু অকওয়ার্ড ফিল করে, যেটা বুঝতে পেরে গুহাও ওকে বলে, এতটা অকওয়ার্ড ফিল করার কোনো দরকার নেই, এইসব তো অনেক পুরনো কথা। জিন তখন ওকে আবারও জিজ্ঞাসা করে, তাহলে তুমি ওই কিসের কারণে আমার প্রেমে পড়েছিলে, আর এখনো নিশ্চয়ই সেজন্যই আমাকে ভালোবাসো? গুহাও বলে, না, সেই ব্যাপারটা এখন আর নেই। প্রথমটাই আমার ওই জন্য তোমাকে ভালো লাগলেও এখন আমার তোমাকে আরো বেশি ভালো লাগে, কারণ আমি তোমার সঙ্গে মিশে এটুকু জেনেছি তুমি অনেকটাই ভালো মেয়ে। এরপর ওরা দুজন আবারও একে অপরকে কিস করে। একদিন মিন হঠাৎ করেই চীনের পেট শপে পৌঁছে যায়, যেখানে ওর জুহানের সঙ্গে দেখা হয়। এইদিকে গুহাও এবং চীন যখন ব্রেকফাস্ট করবেই ভাবছিল, তখন কেউ দরজায় নক করে। আসলে জিয়া এসেছিল ওর বাড়িতে, যে চীনকে বলে, তুমি কি জানো গুহাও এর আগে থেকেই একটা গার্লফ্রেন্ড আছে, সে তোমার সঙ্গে চিট করছে। কথাগুলো গুহাও শুনতে পাচ্ছিল, কিন্তু ওর কিছু বলার আগেই ওখানে জুহান চলে আসে আর ওর জামার কলার ধরে বলে, তুমি চীনের সঙ্গে এরকম কি করে করতে পারো, যখন কি তোমার অলরেডি একটা গার্লফ্রেন্ড আছে? ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো মিন ইচ্ছে করে নিজেকে গুহাওয়ের গার্লফ্রেন্ড বলে জুহানের কাছে বলেছিল, কারণ সে আগেই জানতে পেরেছিল জুহান চীনের প্রতি একটু দুর্বল। তাই মিনের এইসব কথা শুনলে জুহানের নিশ্চয়ই রাগ হবে, আর সেটাই হয়। প্রেজেন্টে জুহান গুহাওয়ের ওপর অনেকটাই রাগ দেখাচ্ছিল। গুহাও তখন বোঝানোর চেষ্টাও করে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, কিন্তু জুহান ওর কথা বিশ্বাস করলে তো, আর কথায় কথায় ওদের মধ্যে লড়াইও বেঁধে যায়। তাই চীন কোনো রকম করে ওদেরকে থামানোর চেষ্টা করে। এতেও যখন ওরা দুজন থামছিল না, তখন চীন রেগেই ওদের দুজনকে অ্যাপার্টমেন্টের বাইরে বের করে দেয়। কিন্তু গুহাওয়ের গার্লফ্রেন্ডের কথাটা জেনে চীনের খুব মন খারাপ হয়ে যায়। বাড়ি ফেরার পর গুহাও এটাই ভাবছিল যে সে চীনকে কি করে মানাবে। তখনই ওর কাছে মিন চলে আসে, যে পেছন থেকে ওকে জড়িয়ে ধরে, অনেকটাই রেগে ওকে নিজের থেকে দূরে করে দেয়, এবং সে খুব রাগের সঙ্গেই মিনকে বলে, তোমার সাহস কি করে হয় এসব কিছু করার? তোমাকে আমি কতবার বলেছি আমার থেকে দূরে থাকতে, কিন্তু তুমি তো কোনো কথা শোনার পাত্রই নও দেখছি। গুহাও এতটাই রেগেছিল যে তার মাথা খারাপই হয়ে যায়। এদিকে মিন ওকে বোঝাতে থাকে, দেখো আমি তোমাকে অনেকটাই ভালোবাসি, তাছাড়াও তুমি আমাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে দাও, আমাদের দুজনের পরিবার এক হয়ে গেলে কতটা সুবিধে হবে। কিন্তু গুহাও তো ওকে খুব রুড ভাবেই রিজেক্ট করে দেয়। তারপর সে ওখান থেকে চলেও যায়। এখান থেকে সোজা সে চীনের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু চীন ওকে দেখার পরেও শপের গেটটা ওর জন্য খুলে দেয়নি। তাই বেচারা গুহাও কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পর ওখান থেকে চলেই যায়। কিন্তু যাওয়ার আগে সে চীনের জন্য একটা অ্যাপোলজি লেটারও দিয়ে গেছিল। পরের দিন সকালে গুহাও আবারও চীনের পেট শপের সামনেই চলে আসে। আজকে তো সে তার কুকুরটাকেও সঙ্গে এনেছিল, এবং এই কুকুরের মাধ্যমে সে চীনের কাছে বার্তা পাঠাতে শুরু করে। সে চীনকে এইটাই বোঝাতে থাকে যে দেখো তুমি ভুল ভাবছো, আমার তো মিনের সঙ্গে কোনো রকম সম্পর্কই নেই। মিন সবাইকে বানিয়ে বানিয়ে মিথ্যে বলেছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু এত কিছু শোনার পরেও চীন যখন ওখান থেকে চলেই যাচ্ছিল, তখন গুহাও ওর কাছে চলে আসে আর ওকে আবারও বলতে থাকে, আমি তোমাকে প্রমিস করছি এরপর থেকে মিনের সঙ্গে আমার কোনো রকমই কানেকশন থাকবে না, যদিও ওর সঙ্গে আমার কোনো কিছুই নেই। তো এইভাবে অনেক কথা বলার পর ফাইনালি ওদের মধ্যে সবকিছু ঠিক হয়েই যাচ্ছিল। কিন্তু তখনই জিয়া সোশ্যাল মিডিয়া থেকে একটা পোস্ট দেখতে পায়, যেখানে মিন এটাই বলেছিল কিছুদিনের মধ্যে তার এবং গুহাওয়ের এঙ্গেজমেন্ট হতে চলেছে। এই পোস্টের পর ওদের মধ্যেকার ভুল বোঝাবুঝি আরোই বেড়ে যায়। এদিকে গুহাও এটাই ভাবতে থাকে, মিন এইরকম কেন করছে, আমি তো ওকে এরকম কিছু করতেই বলিনি। চীন ও গুহাওকে ভালো করে শুনিয়ে বলে, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে মিনের এই পোস্টের মানেটা কি? এটা বলেই চীন অনেকটা রেগেই ওখান থেকে চলে যায়। অফিসে পৌঁছেই গুহাও তার ম্যানেজারকে বলে, এই যে রুমরগুলো ছড়িয়ে আছে এইগুলোর ব্যাপারে কিছু একটা করো, না হলে আমার থেকে খারাপ কেউই হবে না। অফিসে পৌঁছে ও দেখে ওর মা সেখানে অপেক্ষা করছে। আসলে সে ওর এবং মিনের সেই নিউজটা দেখার পরেই এখানে এসেছিল। সে গুহাওকে জিজ্ঞাসা করে, এসব কি সত্যি? তোমার কি সত্যিই কোনো গার্লফ্রেন্ড আছে? যদি থাকেও তাহলে আমাদেরকে আগে কেন জানাওনি? গুহাও তখন তার মাকে বুঝিয়ে বলে, নিউজে যা দেখেছো সেগুলো সবই ফেক। আমার একটা গার্লফ্রেন্ড অবশ্যই আছে, কিন্তু সেটা মিন নয়, চীন, যাকে আমি অনেকটা বেশি ভালোবাসি।
কিন্তু ওর মায়ের এইসব কিছুতে ইন্টারেস্টই ছিল না। আসলে তার মিনকেই পছন্দ হয়ে গেছে। তাই সে গুহাওকে বলে, দেখো আমাদের পরিবারও ব্যবসা করে আর ওদের পরিবারও ব্যবসার সঙ্গে যুক্ত, তাই আমাদের দুই পরিবার যদি এক হয়ে যায় তাহলে লাভটা তো আমাদেরই হবে। তুমি যে চীনের কথা বলছো তাকে তো আমি জানিও না, কিন্তু এই মিনকে জানি, যাকে দেখে মনে হয় মেয়েটা ভালোই, তাই তুমি মিনকেই বিয়ে করে নাও। কিন্তু গুহাও বারবার করে বলতে থাকে আমি মিনকে নয় চীনকে পছন্দ করি। একে তো সে তার মাকে বোঝাতে পারছিল না, তার উপরে ওখানে মিনও চলে এসেছিল। মিন গুহাওয়ের মাকে বাটার লাগাতে থাকে। সে বলে আসলে আমার এবং গুহাওয়ের মধ্যে ঝামেলা হয়ে গেছে, তাই তো আমার উপর রাগ করে এই রকম কথাগুলো বলছে যে সে মিনকে বিয়ে করে নেবে। এইসব কিছু থেকে বিরক্ত হয়ে গুহাও বলে আমার মিনের সঙ্গে কোনো রকম সম্পর্কই নেই, আমি সত্যি চীনকে পছন্দ করি। কিন্তু ওর মা ওর কোনো কথা শুনলে তো। গুহাওয়ের মা এখানেই থেমে থাকেনি। পরের দিন তো সে চীনের শপেই পৌঁছে যায় এবং নিজের পরিচয়টা চীনের কাছে দিয়ে ওর সঙ্গে কথা বলতে চায়। চীন যখন গুহাওয়ের মায়ের সঙ্গে কথা বলতে যায় তখন গুহাওয়ের মা ওকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। সে বলে আমি তোমাদের মতো গরিব বাড়ির মেয়েদেরকে খুব ভালো করেই জানি, যারা টাকার লোভে বড়লোক বাড়ির ছেলেদেরকে ফাঁসিয়ে ফেলে, তারপর তাদের টাকা নিয়ে পালিয়েও যাও। তাই আমি তোমাকে একটা ভালো উপদেশ দিই, তুমি আমার ছেলের থেকে দূরেই থাকো। এইসব কিছু বলার পর গুহাওয়ের মা ওকে একটা ব্ল্যাঙ্ক চেকও দেয়, কিন্তু চীন ওই ব্ল্যাঙ্ক চেকটা ফিরিয়ে দেয়। গুহাওয়ের মাকে এটাও বলে আমার মনে হচ্ছে তুমি আমাকে ভুল বুঝেছ, আমি গুহাওকে টাকার জন্য নয়, আমি সত্যিই গুহাওকে খুব পছন্দ করি। আর তাছাড়াও গুহাওয়ের এনগেজমেন্ট তো মিনের সঙ্গে হতে চলেছে, তাই এই ব্যাপারে আমার আর কিছু বলারই নেই। গুহাওয়ের মা ওখান থেকে চলে গেলে চীন অনেকটাই আপসেট হয়ে যায়, কারণ সে এখনো এটা নিয়েই ভাবছিল যে গুহাও কি সত্যিই মিনকে বিয়ে করতে চলেছে। এইসব কথাগুলো যখন চীন জিয়াকে বলছিল তখন সেইগুলো জুহানও শুনতে পেয়ে যায়। তাই সে খুব রেগেই গুহাওকে ফোন করে আর ওকে জিজ্ঞাসা করে তোমরা বড় লোকেরা নিজেদেরকে কি মনে করো? প্রথমে তো তুমি চীনকে ভালোবাসো বলে মিনের সঙ্গে এঙ্গেজমেন্ট করতে রাজি হয়ে গেছো, আর এখন তোমার মা এসে চীনকে উল্টোপাল্টা বলে যাচ্ছে। জুহানের কথা শুনে গুহাও তো অনেকটাই শকড হয়ে যায়, কারণ সে তো এই ব্যাপারে কিছুই জানে না। তাই সে এই ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য তার মায়ের কাছে যাবে ভাবে। এইদিকে আমরা মিনকে দেখবো যে গুহাওয়ের মাকে পটানোর পুরো চেষ্টাই করছিল, কারণ সে এই ব্যাপারে একদম শিওর ছিল সে যদি গুহাওয়ের মাকে পটিয়ে ফেলতে পারে তাহলে এটা হতেই পারে না যে গুহাও ওকে বিয়ে করবে না। মায়ের কাছে পৌঁছে গুহাও যখন দেখে ওখানে মিন আগে থেকেই আছে তখন সে মিনকে ওখান থেকে যেতে বলে, কিন্তু মিন বলে মা না বললে আমি এখান থেকে যাব না। তাছাড়াও তুমি যদি আমার উপর রেগে থাকো তাহলে সেই রাগটা এখনই মিটিয়ে নাও। গুহাওয়ের মা মিনের সাইড নিয়েই বলে মিনের মধ্যে খারাপটা কি আছে, মিন মেয়ে হিসেবে যথেষ্টই ভালো, তাই তুমি ওকেই বিয়ে করে নাও। গুহাও বলে আমাকে যদি বিয়ে করতেই হয় তাহলে আমি চীনকে করব, না হলে আমি বিয়েই করব না। আর তুমি যদি এক্ষুনি এই মেয়েটাকে এখান থেকে না পাঠিয়ে দাও তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। গুহাওকে এতটা রাগ করে থাকতে দেখে মিনও ওখান থেকে পালায়। মিন চলে যাওয়ার পর গুহাও তার মাকে জিজ্ঞাসা করে তুমি চীনের কাছে কেন গেছিলে? আমি ভালো করেই জানি তুমি নিশ্চয়ই ওকে বিরক্ত করতে গেছিলে। আমি এই ব্যাপারে কি বলবো বলো তো? আমি তোমাকে যতটা ভালোবাসি চীনকেও ঠিক ততটাই ভালোবাসি, তাই প্লিজ তুমি এরপর থেকে চীনকে বিরক্ত করতে চেও না। বাকি রইল মিনের কথা, মিনকে তো আমি একটুও পছন্দ করি না, আর তুমি যা কিছুই করে নাও না কেন আমি মিনকে কিছুতেই বিয়ে করব না। দরকার হলে আমি এই বাড়ি ছেড়ে কোম্পানি ছেড়ে চলে যাব। এইসব কিছু বলে গুহাও ওখান থেকে চলে যায়। তো ওর সব কথা শোনার পর ওর মায়ের মনটাও একটু গলেই যায়, কারণ সে এটা ভাবতে থাকে যদি আমার ছেলে আমাকে ছেড়েই চলে যায় তাহলে আমি কাকে নিয়ে থাকবো, কারণ গুহাও তো ওর একটাই মাত্র ছেলে, তাকে ছাড়া সে কি করে বাঁচবে। এইসব কিছু ভেবে নেয়ার পর গুহাওয়ের মা মিনকে ফোন করে আর ওকে বলে তুমি এরপর থেকে আমার ছেলেকে আর বিরক্ত করো না, আমি ভালোভাবেই বুঝে গেছি আমার ছেলে তোমাকে নয় চীনকে পছন্দ করে, তাই বেকার ঝামেলা বাড়িয়ে কোনো লাভই হবে না। মিন তখন গুহাওয়ের মাকে বোঝানোর চেষ্টাও করে, কিন্তু গুহাওয়ের মা কোনো কথা না শুনে ফোনটা কেটে দেয়। এইসব কিছু থেকে মিনের তো অনেকটাই রাগ হয়ে যায়। সে তখন এইটাই ভাবতে থাকে আমি যদি গুহাওকে না বিয়ে করতে পারি তাহলে আমি চীনকেও করতে দেব না। এটা ভাবার পরে সে তার কিছু পোষা গুন্ডাদেরকে ফোন করে আর চীনকে কিডন্যাপ করতেও বলে। সেই দিনই গুহাও চীনের কাছে গিয়ে সমস্ত ভুল বোঝাবুঝি দূর করে ফেলে। সে চীনকে এটাও বলে এবার তো আমার মাও রাজি হয়ে গেছে, তাই তোমাকে আর অন্য কোনো ব্যাপার নিয়ে চিন্তাই করতে হবে না।
পরের দিন সকালে গুহাওয়ের অফিসে যেতে একটুও ইচ্ছে ছিল না, কিন্তু চীন ওকে বলে, আরে অফিসে না গেলে কাজকর্ম কে করবে? এইগুলো বলার পর সে গুহাওকে জোর করে অফিসে পাঠিয়ে দেয়। তারপর যখন ও দরজা বন্ধ করে ফিরেই আসছিল, তখনই আবার কেউ দরজায় নক করে। ও ভাবে যে গুহাওই বোধহয় আবার ফিরে এসছে, কিন্তু দরজা খুলে দেখে দরজার বাইরে মিনের পাঠানো লোকেরা দাঁড়িয়েছিল। তারা চীনকে কিডন্যাপ করে একটা অচেনা জায়গাতে নিয়ে চলে যায়। জায়গাটা দেখে মনে হচ্ছিল সেটা শহর থেকে অনেক দূরে হবে। চীনের যখন জ্ঞান ফেরে সে এটাই ভাবতে থাকে, আমাকে এখানে কে আনতে পারে। ততক্ষণে ওখানে মিন চলে আসে। সে চীনকে বলে, তুমি কি ভেবেছিলে এত সহজে তুমি গুহাওকে পেয়ে যাবে? আমি বেঁচে থাকতে সেটা কখনোই হতে পারে না। এবার দেখো আমি কিভাবে তোমাকে ইউজ করে গুহাওকে বিয়ে করি। তাছাড়াও তুমি এই আশায় মোটেও থেকো না যে এখানেও তোমাকে কেউ বাঁচাতে আসবে, কারণ এই জায়গার ব্যাপারে কেউই জানে না। ওর কথা শুনে চীন ওকে বলে, তোমার কি মনে হয় এইসব কিছু করলে তোমাকে গুহাও বিয়ে করে নেবে? আমি যদি গুহাওয়ের জীবনে নাও থাকতাম তাহলেও সে তোমাকে কখনোই বিয়ে করতো না। তাছাড়া তুমি যে আমাকে কিডন্যাপ করেছো, এই ব্যাপারে যদি গুহাও জানতে পারে তাহলে তুমি একবার ভেবে দেখো তোমার কি অবস্থা হবে। মিন তো এইসব কথার কোনো পাত্তাই দেয়নি। এখান থেকে চলে যাওয়ার আগে মিন ওর সামনে একটা ক্যামেরাও ফিট করে দিয়ে গেছিল, যাতে 24 ঘন্টা ওর ওপর নজর রাখতে পারে। আর ওরই একটা ভিডিও সে গুহাওকেও পাঠিয়ে দেয়। এইগুলো দেখে গুহাও তো অনেকটাই চিন্তায় পড়ে যায়। ম্যানেজারের সঙ্গে মিলে প্ল্যানিংও করতে থাকে সে কি করে চীনকে খুঁজে বের করবে। সে ম্যানেজারকে এটাও বলে, আপাতত তুমি সেটাই করো যেটা মিন চাইছে। এইদিকে মিন গুহাওকে ফোন করে বলে, তুমি তাড়াতাড়ি একটা কনফারেন্সের ব্যবস্থা করো, যেই কনফারেন্সে তুমি এটা অ্যানাউন্স করবে যে তোমার আর আমার এনগেজমেন্ট হতে চলেছে। আর তাছাড়াও তুমি আমাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতেও চলেছ। এইসব কিছু বলার পর মিন তো অনেকটাই খুশি হচ্ছিল, কারণ ফাইনালি তার সমস্ত প্ল্যানিংই কাজ করছে। এইদিকে জিয়া গুহাওয়ের ওপর অনেকটাই রাগ দেখায়। সে ওকে বলে, তুমি আমার বান্ধবীকে যেখান থেকে পারো খুঁজে আনো। এইসব কিছু তোমার জন্যই হয়েছে, না তুমি ওর জীবনে আসতে না ওর সঙ্গে এইসব কিছু হতো। গুহাও তখন ওকে বুঝিয়ে বলে, আরে এই সময়ে ঝামেলা বাড়িয়ে কি লাভ, এখন তো আমাদেরকে তাড়াতাড়ি করে চীন কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। মিন সবসময় ক্যামেরার মধ্য দিয়ে চীনের ওপর নজরদারি করত, যাতে চীনকে কেউ সাহায্য করতে যেতে না পারে। অনেক দেরি হয়ে যাওয়ার পরেও গুহাও কনফারেন্সের ব্যবস্থা করেনি দেখে মিন নিজেই রিপোর্টার নিয়ে ওর কোম্পানিতে পৌঁছে যায় এবং সেখানে সব রিপোর্টারের সামনে সে বলে, কিছুদিনের মধ্যেই আমার এবং গুহাওয়ের এনগেজমেন্ট হতে চলেছে। শুধু এটুকুই নয়, সে আমাদের কোম্পানিতে ইনভেস্ট করতেও রাজি হয়েছে। একটু পরে গুহাও এসে এইসব কিছু নিজের মুখেই বলবে। ওর কনফারেন্সের মাঝখানেই ওখানে জিয়া চলে আসে। এসেই সে ওর সঙ্গে লড়াই বাঁধিয়ে দেয়, যার ফলে ওর হাত থেকে ফোনটা পড়ে যায়। যেটা দেখে মিন মনে মনে ভাবে কোথাও ফোনের মধ্যে থাকা চীনের ভিডিও কেউ না দেখে ফেলে। তো এইরকম তো কিছুই হয়নি, কারণ কেউই সেই ভিডিওটা দেখতে পায়নি। এদিকে জিয়া চিৎকার করেই সবাইকে বলতে থাকে ও চীনকে কিডন্যাপ করেছে আর জোর করে গুহাওকে বিয়ে করতে চাইছে। কিন্তু এই কথাগুলোর ভিত্তিতে ওর কাছে কোনো প্রমাণ না থাকার ফলে মিন সিকিউরিটি গার্ডকে ডেকে জিয়াকে বাইরে পাঠিয়ে দেয় আর তারপর তাড়াহুড়ো করে নিজের ফোনটাকে কুড়িয়ে নেয়। রিপোর্টাররা অনেকক্ষণ ধরেই গুহাওয়ের জন্য অপেক্ষা করছিল। অনেকটা দেরি হয়ে যাওয়ার পরেও গুহাও আসছে না দেখে তারা নিজেদের মধ্যে গসিপ করতে থাকে। গুহাও কি সত্যিই মিনকে বিয়ে করতে চায়, নাকি সেই মেয়েটা ঠিক বলছিল? ঠিক তখনই ওখানে গুহাও চলে আসে। গুহাওকে দেখা মাত্রই মিন তো গিয়ে ওর গায়ে চিপকেই যায়, কিন্তু গুহাও মিনকে নিজের থেকে দূরে করে দেয় আর সব রিপোর্টারদেরকে জানায়, আমার এবং মিনের মধ্যে কোনো এঙ্গেজমেন্টই হবে না, ও যা কিছুই বলেছে সবটাই মিথ্যে, তোমরা এবার আসতে পারো। এইটুকু বলেই গুহাও তো ওখান থেকে চলে যায়, যেটা দেখে মিনও ওর পেছনেই যায়। বাইরে গিয়ে মিন গুহাওকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে ওকে বলে, আজকে তুমি আমার সঙ্গে যা করেছো তারপরেও কি তোমার মনে হয় যে আমি চীনকে ছেড়ে দেব? গুহাও তখন ওকে বলে, তুমি আরেকবার নিজের ক্যামেরাটা চেক করে নাও। মিন যখন ক্যামেরা চেক করে সেখানে সে জুহানকে দেখতে পায়। জুহানকে ওখানে দেখে মিন তো অনেকটাই শকড হয়ে যায়। সে এটাই ভাবতে থাকে জুহান ওখানে কি করে গেল, কারণ সে চীনকে যেখানে লুকিয়ে রেখেছিল সেই জায়গাটা খুঁজে বের করা কারোর পক্ষে সম্ভবই ছিল না। তাহলে তোমরা চীনকে কি করে খুঁজে পেলে? ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো যে ওরা চীনের একটা জামা গুহাওয়ের কুকুরের সামনে রেখেছিল যাতে সে এটার স্মেল নিতে পারে। আর আমরা তো এটা সবাই জানি একটা কুকুরের স্মেল সেন্স কতটা ভালো হয়। তারপর ওরা গুহাওয়ের কুকুরের সাহায্য নিয়েই সেই বিল্ডিং এর কাছে পৌঁছে যায় যেখানে মিন চীনকে বেঁধে রেখেছিল।
ভেতরে যাওয়ার আগে সে জিয়াকে ফোন করে বলে তোমাকে কিছুক্ষণ মিনের সঙ্গে ঝামেলা বাঁধাতে হবে, যাতে মিন তার ফোনের দিকে নজরও না দিতে পারে। এই কথার পরেই তো জিয়া মিনের কাছে পৌঁছে গেছিল। গিয়েই সে মিনের হাত ধরেছিল, যার ফলে মিনের হাত থেকে ফোনটা নিচেও পড়ে গেছিল। এইভাবেই জিয়া কিছুক্ষণ মিনকে ব্যস্ত রেখেছিল। সেই সুযোগে গুহাও এবং জুহান গিয়ে মিনের সব গুন্ডাগুলোকে বেশ করে মারে। তারপর চিনকে ওদের হাত থেকে বাঁচিয়েও নেয়। কিন্তু গুহাও চিনকে বলে তোমাকে কিছুক্ষণ এখানে বসেই এটা প্রিটেন্ড করতে হবে যে তুমি এখনো মিনের কবজায় আছো। আসলে আমার এখনো একটা কাজ বাকি আছে, যেটা কমপ্লিট করার পর আমি তোমাকে নিতে আসবো। প্রেজেন্টে গুহাও মিনকে বলে তুমি কি ভেবেছিলে সবকিছু তোমার প্ল্যানিং অনুযায়ী হচ্ছে? এরপর গুহাও ওকে ওয়ার্নিং দিয়ে বলে এরপরে তুমি যদি আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দেওয়ার চেষ্টাও করেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি তো ভালো করেই জানো তুমি যা করেছো তার জন্য আমি তোমাকে জেলেও পাঠাতে পারতাম, কিন্তু এরকমটা আমি করিনি। দ্বিতীয়বার তুমি যদি এসব কিছু করেছো তাহলে তোমাকে জেলে যাওয়া থেকে কেউ আটকাতেই পারবে না। পরে সেনেই আমরা দেখব যে আজকে চিনের বার্থডে, কিন্তু ওকে আজকে এখনো পর্যন্ত গুহাও উইশই করেনি। এইসব ব্যাপারগুলো সে জিয়াকে ফোন করেও বলছিল। সবের কাজ শেষ করে ও যখন বাড়ি ফিরবেই ভাবছিল তখনই ওর সামনে গুহাও আসে, যার হাতে একটা কেকও ছিল। গুহাও ওর জন্য একটা সারপ্রাইজ বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেছিল, যেটা দেখে চিন তো অনেকটাই খুশি হয়ে যায়। ততক্ষণে ওখানে জিয়া এবং জুহানও চলে আসে। কিন্তু চিনের কেক কাটিং করার আগেই গুহাও ওর সামনে একটা সুন্দর আংটি বের করে। পরের মুহূর্তেই সে চিনকে প্রপোজও করে। চিন অনেকটা খুশির সঙ্গেই এই প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। ততক্ষণে ওখানে গুহাওয়ের মাও চলে আসে, কিন্তু সে আজকে চিনকে কোনো রকম কোনো খারাপ কথাই বলেনি। উল্টে সে তো চিনকে নিজের পুত্রবধূ হিসেবে স্বীকারও করে নিয়েছিল। সে চিনকে এটাও বলে আমার ছেলের খুশি যেখানে সেখানে আমি কি করে কোনো কমপ্লেন করতে পারি। মায়ের কথা শুনে গুহাও অনেকটা খুশি হয়ে যায়। এরপর সে চিনকে সবার সামনে কিসও করে। তো এইরকমই একটা হ্যাপি এন্ডিং এর সঙ্গেই এই পুরো ড্রামাটা শেষ হয়ে যায়। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ড্রামাটা। থ্যাংক ইউ।